English grammar doesn't play a big role in spoken English. But would you believe me if I say there is a thing which plays a great role in English grammar as well as in spoken English? Yes, there is a thing. That is called phrase. Phrase is a kind of thing which has an important role both in English grammar as well as in spoken English. And today in this video, I'm going to teach you about phrase. I mean, what is called phrase, how many phrases are there in English grammar, etc, etc. But before moving on to the video, I need to introduce myself. Hey, hi guys, this is Anup Sarkar. I'm a teacher since 19 years. This is my Pathshala and you are most welcome to Winglish Pathshala. As you can see, Pathshala is ready to move on. তো আজকে কি বোঝাবো? বাংলাতেই বোঝাবো, ডোন্ট ওয়ারি। তো আজকে কি বোঝাবো? ফ্রেজ। ফ্রেজ কাকে বলে সেটা আগে লিখে নিই। Phrase is a group of words which doesn't make a complete sense and acts like a parts of speech. Phrase হলো সেই ধরনের ওয়ার্ডের গ্রুপ, একটা সম্মিলিত দল যা কিনা পার্টস অফ স্পিচের মতো আচরণ করে এবং নিজে কোনো রকমের অর্থ আলাদা করে প্রকাশ করতে পারে না। মানে একটা বাক্য যেভাবে রিয়্যাক্ট করে, একটা বাক্য যা যেরকমভাবে গঠিত হয়, ফ্রেজ কিন্তু তা নয়। আমি যেমন প্রথমেই বললাম রেডি টু মুভ অন, তো সেটা একটা ফ্রেজ, একটা বাক্যের মধ্যে আমাকে ইউজ করতে হবে ফ্রেজটাকে। তো ফ্রেজ কিন্তু নিজে স্বাধীন নয়, এটা মাথায় রাখতে হবে। বোঝা গেল? তো এটাই হচ্ছে ব্যাপার। আমি বাংলায় বলেও দিলাম যে দল তৈরি করবে এবং পার্টস অফ স্পিচের মতো আচরণ করবে, সেটাই হবে ফ্রেজ। তো এবার চলে যাব ফ্রেজের প্রকারভেদ। ফ্রেজের প্রকারভেদ মানে ক্লাসিফিকেশন অফ ফ্রেজ আমি বোঝাচ্ছি, একটা মজাদার ভাবে আপনাদেরকে বোঝানোর আমি চেষ্টা করছি। লিখলাম কি? পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আমি আগে একটা ক্লাসে পার্টস অফ স্পিচ আপনাদেরকে বুঝিয়েছি। যদি কেউ মিস করে থাকেন, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, একবার অবশ্যই দেখবেন। আর আজকে ফ্রেজ পড়াতে গিয়ে পার্টস অফ স্পিচ কেন লিখলাম, তাই তো? আমরা সকলেই কম বেশি জানি যে পার্টস অফ স্পিচ 8টা, এই হলো তার প্রকারভেদ। ফ্রেজ আর পার্টস অফ স্পিচের মিল আছে। পার্টস অফ স্পিচের জায়গায় আমি যদি এটাকে মুছে ফ্রেজ করে দিই, কি পড়ে থাকলো? নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। কটা এলো? 1, 2, 3, 4, 5, 6। এই 6টাই হলো ফ্রেজ। পার্টস অফ স্পিচের মতো শুধু আচরণই করে না, অনেক মিলও আছে। একটা জিনিস খেয়াল রাখবেন, পার্টস অফ স্পিচে আমরা যা যা পড়েছি, ফ্রেজগুলো তাই। পার্টস অফ স্পিচ একটা ওয়ার্ডকে নিয়ে তৈরি হচ্ছে, ফ্রেজ এ গ্রুপ অফ ওয়ার্ডসকে নিয়ে তৈরি হবে, অর্থাৎ কতগুলো ওয়ার্ড নিয়ে তৈরি হবে। এটাই পার্থক্য, আর কিচ্ছু না। তাহলে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজও বলা হয়। এটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজও বলা হয়, রাইট? প্রিপোজিশন, প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশন, প্রিপোজিশনাল ফ্রেজ। কনজাংশন, কনজাংশনাল ফ্রেজ। ইন্টারজেকশন, ইন্টারজেকশনাল ফ্রেজ। আশা করি ক্লিয়ার হয়েছে। নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ এবং interjectional phrase. So how many phrases are there in English grammar? There are 6 phrases. Those are noun phrase, adjective phrase, adverbial phrase,
prepositional phrase, conjunctional phrase and interjectional phrase, right? Classification বোঝা গেল। পরবর্তীকালে এবার চলে যাব noun phrase. What is called a noun phrase? Noun phrase is a kind of phrase which acts like a noun. Noun phrase হলো সেই phrase যে নাউনের মতো আচরণ করবে। I mean parts of speech এ যে নাউন আমরা পড়েছিলাম সেই নাউনের মতো আচরণ করবে। এক্সাম্পল কি দিতে পারি? এখন বাইরে বৃষ্টি হচ্ছে, তো কেউ যদি কোনো জায়গায় আটকে পড়ে যায় তার বাড়ি যাওয়া সম্ভব না। কি লিখলাম? টু প্লে ওয়েল ইজ নট বা ইজন্ট যাই খুশি, এটা কন্ট্রাক্টেড ফর্মও ইউজ করা যেতে পারে। বেশিরভাগ আমি বলবো মডার্ন ইংলিশে এখন কন্ট্রাক্টেড ফর্মগুলো ইউজ করা হয়। যারা যারা স্পোকেন ইংলিশ নিয়ে বেশি ইন্টারেস্টেড তারা এইগুলো খেয়াল রাখবেন। সবসময় স্পোকেন ইংলিশে আমরা শর্ট ফর্মগুলোকে ইউজ করবো, আই মিন কন্ট্রাক্টেড ফর্মগুলোকে ইউজ করবো। টু প্লে ওয়েল ইজ নট হিজ জব, ভালো খেলা তার কম্য নয়। ক্রিকেট খেলবে, কিছু পারে টারেই না, তাহলে টু প্লে ওয়েল ইজ নট হিজ জব বা ইজন্ট হিজ জব। টু প্লে ওয়েল, ভালো খেলা, তার মানে এই যে কাজটা, সেই কাজটার নাম বোঝাচ্ছি যে ভালো খেলা বা ভালো খেলা, লাথি মারা, কিক মারা, সেটা তার পক্ষে সম্ভব নয়। ভালো খেলা একটা কাজের নাম, তাহলে এটা রিয়াক্ট করছে লাইক আ নাউন। যেহেতু এটা এ গ্রুপ অফ ওয়ার্ডস হচ্ছে, মানে এই যে 1 2 3 তিনটে ওয়ার্ড নিয়ে গঠিত হচ্ছে, যে কারণে এটা একটা গ্রুপ তৈরি করছে। এই গ্রুপটাকে বলা হবে একটা ফ্রেজ, এবং এই ফ্রেজটা যেহেতু নাউনের মতো অ্যাক্ট করছে তার জন্য এটা হয়ে যাবে নাউন ফ্রেজ। লাইক দ্য সেম ওয়ে গোয়িং হোম, বললাম না এখন বাইরে বৃষ্টি হচ্ছে, আজকে ভিডিওটা শ্যুট হচ্ছে 4 তারিখ, বাইরে বৃষ্টি হচ্ছে, তাহলে এই বৃষ্টিতে যদি কেউ আটকে পড়ে তার পক্ষে বাড়ি যাওয়া এখন মানে সম্ভব নয় আর কি, ভালো জোর বৃষ্টি হচ্ছে। তা সেটাই লিখলাম, গোয়িং হোম ইজন্ট ইজি ফর হিম নাও, এই মুহূর্তে তার পক্ষে বাড়িতে যাওয়া সহজ নয়। গোয়িং হোম এটা একটা কাজের নাম হিসাবে বসছে, যে কারণে এই গ্রুপটা নাউনের মতো কাজ করছে, তার জন্য এটা একটা নাউন ফ্রেজ। বোঝা গেল? এবার চলে যাব অ্যাডজেক্টিভ ফ্রেজে। তো কাকে বলে অ্যাডজেক্টিভ ফ্রেজ? Which phrase acts like an adjective is called an adjective phrase. যে ফ্রেজ অ্যাডজেক্টিভের মতো আচরণ করবে তাকে বলা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর অ্যাডজেক্টিভ কাকে বলে সেটা জানার জন্য আমার যে পার্টস অফ স্পিচের ভিডিওটা আছে সেটা দেখে নিন। তো যাই হোক, এক্সাম্পল লিখে দিচ্ছি। দুটো এক্সাম্পল দিলাম। দ্য চেইন ইজ মেড অফ গোল্ড। সাপোজ কেউ গলার মধ্যে কোনো অর্নামেন্ট পরে রয়েছে, আই মিন চেন পরে রয়েছে, তা সেই চেনটা যদি সোনার নির্মিত হয়, সোনা দিয়ে তৈরি হয়, তাহলে আমরা কি বলবো? দ্য চেইন ইজ মেড অফ গোল্ড। তাহলে এখানে দ্য চেইন এটা নাউন, চেইনটা কি দিয়ে তৈরি? মেড অফ গোল্ড, সোনা দিয়ে। তাহলে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। বোঝা গেল? চেইনটা কি দিয়ে তৈরি? সোনা দিয়ে। চেইনটার দোষ গুণ বোঝাচ্ছে, একটা অবস্থা বোঝাচ্ছে। তারপরে এটা কি? হি ইজ আ ম্যান উইদাউট এনি গিল্ট, সে দোষ ত্রুটিহীন একজন মানুষ। তাহলে এটাকে আমি হিটাকেও বলতে পারি, ম্যানটাকেও ধরতে পারি। এই দুটোরই কিন্তু আমরা এই একটা দোষ গুণ বোঝাচ্ছে কি দিয়ে? এই যে উইদাউট এনি গিল্ট, উইদাউট এনি গিল্ট, দোষ ত্রুটিহীন। কে কে দোষ ত্রুটিহীন? এই যে হি, সে। তাহলে হি বা ম্যান এই দুটোকে কোয়ালিফাই করছে কে? এই যে এইটা উইদাউট এনি গিল্টটা, যে সে এমন একজন মানুষ যার কোনো দোষ ত্রুটি নেই। তাহলে এটা দোষ গুণ বোঝাচ্ছে এই হিটার বা ম্যানটার, যাই হোক। তাহলে ওটা একটা অ্যাডজেক্টিভ তৈরি হচ্ছে, আর যেহেতু এটা এই গ্রুপ অফ ওয়ার্ডস তার জন্য এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবার চলে যাব পরবর্তী ফ্রেজে। তো দুটো, বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে এবং মেঘও ডাকছে। যদি কোনো রকমের নয়েজ পান তো সরি, কিছু মনে করেন না, একটু ইগনোর করেন বিষয়গুলো। এখানে দুটো সেন্টেন্স লিখে দিয়েছি। হি টিচেস উইথ গ্রেট কেয়ার। সাপোজ ধরুন কোনো আপনার বিদ্যালয়ের বা যেখানে হোক, মানে শেখায়, পড়ায়, যিনি খুব যত্ন সহকারে শেখান,
খুব মনোযোগ সহকারে শেখান, খুব খেয়াল রাখেন। সো হি টিচেস উইথ গ্রেট কেয়ার, তিনি খুব যত্নবান হয়ে শেখান, যত্ন সহকারে শেখান। আর তারপরে এটা লিখলাম রবি ড্রাইভস দ্য কার অ্যাট আ হিউজ স্পিড। এই যে উইথ আ গ্রেট কেয়ার, খুব যত্নবান হয়ে, যত্নশীলভাবে, আর এখানে রবি ড্রাইভ দ্য কার অ্যাট আ হিউজ স্পিড, বিশাল জোরে, সাংঘাতিক জোরে গাড়ি চালায় বা বাইক চালায়। তাহলে এই যে অ্যাট আ হিউজ স্পিড, এটা একটা ফ্রেজ তৈরি হচ্ছে। কেমন ভাবে গাড়ি চালায়, কেমন ভাবে গাড়ি চালায়, এই যে ড্রাইভ, হাউ রবি ড্রাইভ বা হাউ ডাজ রবি ড্রাইভ অ্যাট আ হিউজ স্পিড, বিশাল জোরে। হি টিচেস উইথ গ্রেট কেয়ার, হাউ ডাজ হি টিচ, সে কেমন করে পড়াশোনা করান বা পড়ান। কোনো শিক্ষক, সাপোজ যদি আমাকেই বলেন, আমি যত্নবান হয়েই পড়াই আপনাদের। উইথ গ্রেট কেয়ার, খুব যত্নবান হয়ে। তাহলে এই যে উইথ গ্রেট কেয়ার, এটা কিন্তু একটা ফ্রেজ, এবং এটা আসছে এই টিচেসকে কোয়ালিফাই করেই আসছে। লাইক দ্য সেম ওয়ে এই ড্রাইভটা কিন্তু কোয়ালিফাই করছে একে, বা যদি বলতে পারেন যে এ ডিপেন্ড করছে এরই উপর, এই ভার্বের ওপর। তাহলে ভার্বের যে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, এইগুলো যে ওয়ার্ড বোঝাবে তাকে কি বলে, যে স্পিচ বোঝায় তাকে কি বলে, অ্যাডভার্ব বলে। যদি সেটা একটা ওয়ার্ড না হয়, একাধিক ওয়ার্ড দিয়ে হয়, তাহলে অবশ্যই ফ্রেজ হবে, আর অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যাবে। বোঝা গেল? প্রিপোজিশনাল ফ্রেজ একইভাবে, হুইচ ফ্রেজ অ্যাক্টস লাইক এ প্রিপোজিশন ইজ কল্ড এ প্রিপোজিশনাল ফ্রেজ। আর লেখাচ্ছি না, একই যেহেতু, যে ফ্রেজটা প্রিপোজিশনের মতো রিয়াক্ট করবে, অ্যাক্ট করবে, তাকে বলা হবে প্রিপোজিশনাল ফ্রেজ। ডাইরেক্ট একদম এক্সাম্পলে যাই। দুটো সেন্টেন্স লিখলাম। দ্য ডাল বয় ইজ সিটিং, ফুটকি দিইনি, ইন ফ্রন্ট অফ মি, গোবর মাথা ছেলেটা মানে বোকা বুদ্ধির ছেলেটা আমার সামনে বসে রয়েছে। এই যে এটা একটা অবস্থান বোঝাচ্ছে, ইন ফ্রন্ট অফ, এটা কার অবস্থান বোঝাচ্ছে, এই ডাল বয়টার অবস্থান বোঝাচ্ছে। আমরা আগেই পড়েছি যে নাউন বা প্রোনাউনের অবস্থান বোঝালে সেটা হয়ে যায় প্রিপোজিশন। এটাও কিন্তু তাই হচ্ছে, ডাল বয়টার অবস্থান বোঝাচ্ছে এই ইন ফ্রন্ট অফ মিটা। ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ কি না মি, এইখানে এটা একটা নাউন, এটা একটা প্রোনাউন। নাউন বা প্রোনাউন দুটোরই অবস্থান বোঝাতে পারে। তাহলে এই নাউন বা প্রোনাউনের অবস্থান বোঝাচ্ছে এই গ্রুপ অফ ওয়ার্ডসটা। ডাল বয়টার অবস্থান কোথায়, ইন ফ্রন্ট অফ, সামনে। ইন ফ্রন্ট অফ মানে সামনে, সবাই জানে। তাহলে এই সামনে, এটা একটা অবস্থান বোঝাচ্ছে, যে কারণে এটা হয়ে যাবে প্রিপোজিশনাল ফ্রেজ। আর যেহেতু অনেকগুলো ওয়ার্ড নিয়ে তৈরি হচ্ছে একটা গ্রুপ, তার জন্য এটা একটা ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। একইভাবে রাতুল ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম স্কুল, রাতুল স্কুলে অনুপস্থিত ছিল, অন অ্যাকাউন্ট অফ ইলনেস, অসুস্থতার কারণে। এই যে অন অ্যাকাউন্ট অফ, অন অ্যাকাউন্ট অফ, এটা কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ, মনে রাখবে। তো কাকে বলে কনজাংশনাল ফ্রেজ? হুইচ ফ্রেজ অ্যাক্টস লাইক এ কনজাংশন ইজ কল্ড এ কনজাংশনাল ফ্রেজ। আর লেখাচ্ছি না যেহেতু একই। এক্সাম্পল, দুটো সেন্টেন্স লিখেছি। নট অনলি হি বাট হিজ ফাদার অলসো কেম হিয়ার, শুধুমাত্র সেই নয়, তার বাবাও এখানে এসেছিল। হেয়ার তো, হেয়ার, এখানে এসেছিল, ঠিক আছে। নট অনলি হি বাট হিজ ফাদার অলসো কেম হেয়ার, শুধুমাত্র সেই নয়, তার বাবাও এখানে এসেছিল। এই যে নট অনলি বাট অলসো, কোথায় গেল, কোথায় গেল, বাট অলসো, এটা হয়ে গেল একটা ফ্রেজ। মনে থাকবে, এগুলো যুক্ত করছে, যে সে এসছিল এবং তার বাবাও এসছিল, এই দুটোকে যুক্ত করছে কে, এই যে নট অনলি বাট অলসোটা, তার জন্য এটা হয়ে যাবে কনজাংশনাল ফ্রেজ। আর এইদিকে নো সুনার দেন, নো সুনার হি গট হোম লেট, মানে তার লেট করে, দেরি করে বাড়িতে ঢোকার সাথে সাথেই, দেন
হিজ মাদার স্টার্টেড টু স্কোল্ড হিম, তার মা তাকে বকতে শুরু করলো। জানোয়ার এত দেরি করে বাড়ি ফেরে কেউ, বকতে থাকলো। মাদের কাজই তাই বকা, যাই হোক খুব বদমা এরা। নো সুনার দেন, এটা একটা ফ্রেজ, তাহলে এটা কি, এই যে যুক্ত করতে কাজে লাগছে, যার জন্য এটা কনজাংশনাল ফ্রেজ। কনজাংশনের নিয়মিত তাই যুক্ত করে দেয়। এবার চলে যাব লাস্ট, ইন্টারজেকশনাল ফ্রেজ। ইন্টারজেকশনাল ফ্রেজ কাকে বলে? ইন্টারজেকশনাল ফ্রেজ যে ফ্রেজ ইন্টারজেকশনের মতো অ্যাক্ট করে। which phrase act like an interjection is called an interjectional phrase। যে ফ্রেজ ইন্টারজেকশনের মতো আচরণ করে। আর লেখা ছিল, তো এক্সাম্পল দিয়ে দিই। গুড হেভেন্স, হাউ হ্যাভ ইউ ডান ইট, হে ভগবান কি করে করলে তুমি এটা। হোয়াট আ মিরাকল শি হ্যাজ ডান, সে কি চমৎকার করে দিল, আশ্চর্য। তাই তো, ইন্টারজেকশন মানেই তো তাই, যে ভেতর থেকে আমার আশ্চর্য ভাবটাকে জাগিয়ে তুলবে, বা মানে আবেগটাকে আমার জাগিয়ে তুলবে। যেটা সেটা আমার আনন্দের আবেগ হতে পারে, দুঃখের আবেগ হতে পারে, যে কিছু বহিঃপ্রকাশ হবে, ভিতর থেকে মোট কথা হতে হবে। ছি এত বাজে, ভেতর থেকে এলো, বাহ কি সুন্দর। এই যে পার্টস অফ স্পিচে তো আমরা তাই পড়েছিলাম, ফ্রেজের ক্ষেত্রেও সেই তাই। গুড হেভেন্স, হে ভগবান, হাউ হ্যাভ ইউ ডান ইট, কি করে করলে তুমি এটা। হোয়াট আ মিরাকল শি হ্যাজ ডান, কি চমৎকার কাজ সে করলো, কি করে করলো এটা, এটা অবাক অবাক হয়ে যাচ্ছি। তাহলে এগুলো সব ইন্টারজেকশনাল ফ্রেজ, বোঝা গেল। এবার তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আই থিঙ্ক দিস ক্লাস ইজ গোয়িং টু বি রিয়েলি ভেরি হেল্পফুল। ফ্রেজটা খুব ইম্পর্টেন্ট জিনিস, নট অনলি ইন ইংলিশ গ্রামার বাট অলসো বলে দিয়েছিলাম যে প্রথমেই, যে স্পোকেন ইংলিশের ক্ষেত্রেও ইট হ্যাজ অ্যান ইম্পর্টেন্ট রোল। তো আমি ভবিষ্যতে আরও আপনাদেরকে শেখাবো স্পোকেন ইংলিশে, যে ক্লাসগুলো দেবো বা যে ক্লাসগুলো আপনাদের জন্য আমি নিয়ে আসবো, সেখানে আমি দেব যে কোন কোন ইম্পর্টেন্ট ফ্রেজগুলো আমরা স্পোকেন ইংলিশে খুব এফেক্টিভলি ইউজ করতে পারি বা সেগুলো খুব চলে। ফ্রেজগুলো তো জানার দরকার আছে, মডার্ন ইংলিশের ক্ষেত্রে ফ্রেজটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তো যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। আর এরকমই এসেনশিয়াল ক্লাস আপনাদের জন্য আমি নিয়ে আসি, আর চেষ্টা করছি যে নেক্সট 9, 10, 11, 12 ক্লাসগুলো স্টার্ট করার। তো কেমন হয় সেটা অবশ্যই আমাকে জানাবেন, যদি আমি শুরু করি সেটা আপনাদের জন্য হেল্পফুল হবে কিনা জানাবেন আমাকে। দেখা হচ্ছে এরকমই কোনো ইন্টারেস্টিং ক্লাস নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অ্যান্ড কিপ প্র্যাকটিসিং অ্যান্ড কিপ লার্নিং।